আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। দেখো, আমরা কিন্তু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এটা কিন্তু নমুনা প্রশ্ন। অনেকে কিন্তু আবার এই প্রশ্ন পড়ে বসে থাকো যেটাই পরীক্ষার আসল প্রশ্ন। এটা কিন্তু নমুনা প্রশ্ন মানে এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে, এরকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপরে নিচে নমুনা প্রশ্ন পড়তে হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে যে মূল বইয়ের ফাঁকা জায়গা। মূল বইয়ের ফাঁকা জায়গা কোনগুলো? মানে হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের স্যারেরা যখন ক্লাসে বিভিন্ন পৃষ্ঠা, তাই না, তোমাদের একক কাজ, দলীয় দলীয় কাজ, তারপরে জোড়াই কাজ দিয়েছিল, তোমরা বইয়ে লিখেছিলে, ওই বইয়ের ওই যে যেটুকু তোমরা পূরণ করেছিলে ফাঁকা জায়গাগুলো, ওগুলো সুন্দর করে পড়বা। ঠিক আছে, তারপর হচ্ছে নমুনা প্রশ্ন পড়বে। এখানে দেখো, এই নমুনা প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল্যায়ন একাডেমি নামে আরেকটা চ্যানেল রয়েছে, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে আপলোড দিয়ে দেবো। দেখো, এখানে আজকের যে কাজ, মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা। এই প্রজেক্ট অনুসারে আমাদের কাজগুলো এগিয়ে যেতে হবে বা কাজগুলো করতে হবে। এখানে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, পরিবার ও সমাজে আমার ভূমিকার শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব, সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান পদ্ধতিতে কি করব? সহপাঠী সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। অবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব। এখন দেখো, 1 নম্বর কাজ, যেটা কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। ঠিক আছে, তো এখানে ক নম্বরে নিজ পরিবার। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। তো ছক 1-এ হচ্ছে এই বিষয়গুলো আছে, যে এটা হচ্ছে ছক 1। ছক 1, আমার পরিবারের তথ্য। আমার পরিবারের তথ্য হচ্ছে কি? আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, আত্মপরিচয়, আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। তাহলে চলো 1 নম্বরের উত্তরটা আমরা জেনে নিই। ঠিক আছে, আমরা এটা হচ্ছে উত্তর, এটা কি বলতো, এটাই হচ্ছে সমাধান। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। এবং এখানে দেখো, নিজ পরিবার, আমার পরিবারের তথ্য। তা আমার পরিবারে অনেক তথ্য রয়েছে, তার ভিতরে ভৌগোলিক তথ্য রয়েছে। কি কি ভৌগোলিক তথ্য? দেখো, ভৌগোলিক প্রেক্ষাপটের কি, এইখানে ভৌগোলিক প্রেক্ষাপট হচ্ছে তোমার বাসা কোথায়, তুমি কোথায় বসবাস করো, তুমি কি পাহাড়ি অঞ্চলে বসবাস করো, নাকি সমতল অঞ্চলে বসবাস করো, নাকি হচ্ছে সমুদ্রের পাশে বসবাস করো, না এগুলো লিখতে হবে। যেমন ঢাকা শহরের মিরপুর এলাকায় আমার বাড়ি, এটাই হচ্ছে ভৌগোলিক পরিচয়। এটি একটি শহুরে এলাকা যেখানে নানা শ্রেণীর মানুষ বাস করে। তাহলে এখানে ভৌগোলিক পরিচয় হচ্ছে শহর। ঠিক আছে, এরপর সামাজিক প্রেক্ষাপট, আমি যে এলাকায় বসবাস করতে, সামাজিক প্রেক্ষাপট বা আমার পরিবারের সামাজিক প্রেক্ষাপট। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার। আমাদের পরিবারের সবাই শিক্ষিত এবং সংস্কৃতি মনা। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা হচ্ছে গৃহিণী। এটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপট। সাংস্কৃতিক প্রেক্ষাপট কি? আমাদের পরিবারে বাংলা সংস্কৃতির প্রচলন রয়েছে, যেমন পহেলা বৈশাখ, পূজা, ঈদ, এসব উৎসব আমরা ঘটা করে পালন করি। যারা মুসলমান তারা পূজা দিবা না, ঠিক আছে, যারা হিন্দু রয়েছে তারাই হচ্ছে এইসব দিবা, আর যারা মুসলমান তারা ঈদ দিবা। ঠিক আছে, পহেলা বৈশাখ না দিয়ে ঈদের, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হজ, এগুলো বলতে পারো। রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের পরিবার রাজনৈতিক সম্পর্কে সচেতন। বাবা একটি রাজনৈতিক দলের সমর্থক হলেও সক্রিয়ভাবে যুক্ত নন, মানে রাজনৈতিক ভাবে আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না। আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন মানে এই যে সংক্ষেপে, বাবা কি করে? শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল, পরিবারের সবাইকে সঠিক পথে পরিচালনা করেন। মা হচ্ছে যত্নশীল ও সহানুভূতিশীল, পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন। আমি কি করি? বন্ধুদের সাথে মিলেমিশে মিশতে ভালোবাসি এবং পড়াশোনায় মনোযোগী। ছোট ভাই খেলাধুলায় আগ্রহী এবং মিশুক স্বভাবের। এটাই হচ্ছে আচরণিক প্যাটার্ন। ঠিক আছে, এবার খ নাম্বার, নিজ ও সহপাঠীর পরিবারের
আচরণের বৈশিষ্ট্য। এটা হচ্ছে দলগত কাজ। তা দল গঠন করতে হবে, আমরা 4 জন করে একটা দল গঠন করব। পরবর্তী কাজ কি হবে, দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। থিমের আলোকে তথ্য সাজার থিম হচ্ছে কি, আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, আত্মপরিচয়ের বৈচিত্র্য। তারপর দেখো, আমার ও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। তাহলে এই ধরনের বৈচিত্র্য নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। 6 নম্বর কাজ কি কাজ, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। আমার ও সহপাঠীর পরিবার, এটা কিন্তু উত্তর, ঠিক আছে, পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। আত্মপরিচয়ের ভিতরে রয়েছে দেখো ভৌগোলিক বৈচিত্র্য। আমার পরিবার শহরে বসবাস করে, যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায়। সহপাঠীর পরিবার গ্রামে বসবাস করে, যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং কৃষিকাজ প্রধান। তারপর দেখো সামাজিক বৈচিত্র্য। সামাজিক বৈচিত্র্যের ভিতরে রয়েছে আমার পরিবার মধ্যবিত্ত, যেখানে শিক্ষার গুরুত্ব বেশি। সহপাঠীর পরিবার হচ্ছে কৃষিজীবী, সেখানে কৃষি কাজ প্রধান জীবিকা। তাহলে সামাজিক বৈচিত্র্য দেখলাম। এবার সাংস্কৃতিক বৈচিত্র্য, এই সবগুলো বৈচিত্র্য কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে, এখানে কিন্তু বলে দেওয়া আছে। সাংস্কৃতিক বৈচিত্র্য কি, আমার পরিবার শহরের সংস্কৃতি অনুসরণ করে, যেমন পহেলা বৈশাখ, পূজা, ঈদ, এগুলা। যে মুসলমান হলে পূজা লিখবা না। তারপরে সহপাঠীর পরিবার হচ্ছে গ্রামীণ সংস্কৃতি অনুসরণ করে, যেমন নবান্ন, পহেলা বৈশাখ, গ্রামের মেলা পালন করে। রাজনৈতিক বৈচিত্র্য হচ্ছে আমার পরিবার রাজনীতি নিয়ে আলোচনা হয়, তবে সক্রিয় অংশগ্রহণ নেই। সহপাঠীর পরিবারের স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য হচ্ছে, আমার বাবা একজন বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন এবং দায়িত্বশীল। আর সহপাঠীর বাবা একজন মাঠে কাজ করে এবং গ্রাম্য উন্নয়ন প্রকল্পে যুক্ত আছেন। আমার মা গৃহিণী এবং পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন। সহপাঠীর মা পরিবারে কৃষিকাজে সহায়তা করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। আমি শহরে পরিবেশে বড় হয়েছি, পড়াশোনা এবং বন্ধুদের সাথে মিশতে ভালোবাসি। সহপাঠী গ্রামের খেলাধুলায় অংশগ্রহণ করে এবং কাজে সহায়তা করে। আর আমার ছোট ভাই হচ্ছে খেলাধুলায় আগ্রহী এবং মিশুক স্বভাবের। সহপাঠীর ছোট ভাই গ্রামীণ খেলাধুলায় অংশগ্রহণ করে এবং পোষা প্রাণীর প্রতি মমত্ববোধ দেখায়, মানে ভালোবাসা দেখায়। 2 নম্বরে রয়েছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। তো একক কাজটা কি, দেখো, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা, আমার অবস্থান এবং ভূমিকা কি, ঠিক আছে। পরিবারে আমার অবস্থান ও ভূমিকা 2 বার লেখা হয়েছে, 1 বার লিখবা। আমার পরিবারে আমি বড় সন্তান, ফলে আমার উপরে কিছু বাড়তি দায়িত্ব আছে। আমি পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মতামত দিই এবং ছোট ভাইকে পড়াশোনায় সাহায্য করি। পরিবারের সুখ দুঃখের সময় আমি পাশে থাকার চেষ্টা করি। এছাড়া বাবা মায়ের নির্দেশনা মেনে চলি এবং পরিবারের নিয়ম কানুন মানি। এটা বলবা। সাথে বলতে পারো যে পরিবারে কেউ অসুস্থ হলে দাদা দাদিকে দেখাশোনা করি, বা পরিবারে কেউ অসুস্থ হলে আমার মা যদি অসুস্থ আমি রান্না বান্না করি, এভাবে বলবা। পরিবারের সাথে সহপাঠী পরিবারের তুলনামূলক আচরণ বা তুলনামূলক বৈশিষ্ট্য, যেমন অর্থনৈতিক পার্থক্য। আমার পরিবার শহরে এবং মধ্যবিত্ত, ঠিক আছে, যেখানে সহপাঠীর পরিবার গ্রামীণ এবং কৃষিজীবী। শিক্ষা এবং জীবিকা। তো শিক্ষা ক্ষেত্রে আমার পরিবারের সদস্যরা শিক্ষিত এবং চাকরিজীবী, যেখানে সহপাঠী পরিবারের সদস্যরা কৃষিকাজের উপর নির্ভরশীল। সাংস্কৃতিক পার্থক্য। শহরে সংস্কৃতির প্রভাব আমার পরিবারে বেশি, যেখানে সহপাঠীর পরিবার গ্রামীণ সংস্কৃতির সাথে বেশি সংযুক্ত বা সম্পৃক্ত। রাজনৈতিক সচেতনতা। আমার পরিবার রাজনৈতিক সচেতন হলেও সক্রিয় নয়, কিন্তু সহপাঠীর পরিবার স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই বৈচিত্র্যগুলো আমাদের পরিবার ও সহপাঠীর পরিবারের মধ্যে একটা সমৃদ্ধ ভিন্নতা সৃষ্টি করেছে, যা আমাদের সমাজের একটা সুন্দর প্রতিচ্ছবি। তারপরে কাজ 2, পরিবার থেকে সমাজ। 5 নম্বর হচ্ছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য তোমরা তোমাদের বই পড়বা, তাই বলা হচ্ছে। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি করো। এখন কি করতে হবে, জোড়ায় বসতে, এটা জোড়াই কাজ, এই কাজটা কিন্তু জোড়াই কাজ। আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে বা কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপরে একে অপরের প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখবো
প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় হচ্ছে 15 মিনিট। ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়া 30 মিনিট পাবো। মানে দুজনে কথোপকথন করে এই প্রশ্নগুলো উত্তর বের করতে হবে। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখবো এবং এরপর আমরা নিচে প্রতিবেদনটা করবো। আচ্ছা, প্রতিবেদনটা পরে দেখতেছি। তার আগে দেখো, কাজ 2 হচ্ছে পরিবার থেকে সমাজ। নববর্ষ ও সহপাঠীর পরিবার। নববর্ষ এটা কিন্তু উত্তর। নববর্ষ উদযাপন নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ করব। তাই এই জন্য প্রথমে আমাদের কতগুলো প্রশ্ন তৈরি করতে বলেছে, ঠিক আছে? যেমন তোমার পরিবার নববর্ষ কিভাবে উদযাপন করে নববর্ষ উদযাপনের আগে তোমাদের কি কি প্রস্তুতি থাকে, নববর্ষ উদযাপনে কোন কোন সামাজিক উপাদান থাকে, নববর্ষ উদযাপনে কোন কোন প্রাকৃতিক উপাদান উল্লেখযোগ্য, তোমার পরিবারের নববর্ষ উদযাপনে বিশেষ কোনো ঐতিহ্য বা রীতি আছে কিনা। তো তথ্য সংগ্রহ, কিভাবে তথ্য সংগ্রহ করব? তথ্য সংগ্রহের ভিতরে রয়েছে, দেখো, এই প্রশ্নগুলো আমরা একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। প্রতি জোড়ায় 30 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ একটি সাক্ষাৎকারের উত্তরে বিশ্লেষণ, মানে এই যে উত্তর যে এগুলো, সহপাঠী পরিবার নববর্ষ উদযাপন প্রক্রিয়া, কিভাবে তারা উদযাপন করে। সহপাঠী পরিবার নববর্ষের দিন ঘর পরিষ্কার করে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাই না? নতুন পোশাক পরে, নতুন পোশাক পরে গ্রামের মেলায় যায়। গ্রামীণ যে মেলা হয়, সে মেলায় যায়, পান্থা ইলিশ খায়। তারা সকালে মন্দিরে গিয়ে পূজা করে, যেহেতু সে হিন্দু, ঠিক আছে? তাই, এবং পরিবারের সকলের জন্য বিশেষ রান্নার আয়োজন করে। প্রস্তুতি হচ্ছে নববর্ষের আগে, নববর্ষ যেহেতু একটা হিন্দুদেরই মূলত উৎসব, নববর্ষের আগে তারা ঘর পরিষ্কার করে, আলপনা আঁকে এবং নতুন পোশাক পরে। সামাজিক উপাদান, নববর্ষ উদযাপনে গ্রামের সবাই মিলে মেলায় অংশগ্রহণ করে, গ্রামীণ নাটক, যাত্রা এবং গান বাজনা করে। প্রাকৃতিক উপাদান হচ্ছে নববর্ষের দিন তারা নদী বা পুকুরে গা ধুয়ে নেয় এবং গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। তারা পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে স্থানীয় কৃষি পণ্যের প্রাধান্য দেয়। তারপরে 5 নম্বর হচ্ছে বিশেষ রীতি। নববর্ষের দিন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য সবাইকে আদর্শবান করে এবং ছোটদের নতুন কাপড় চোপড় উপহার দেয়। এটা হচ্ছে গেল। তারপর 2 নম্বর, খ নম্বর, প্রতিবেদন পাঠ। পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা কি জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই। 15 মিনিটের মধ্যে এই প্রতিবেদন পাঠ করব। এইখান থেকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নিও। এটা কিন্তু উত্তর না, উত্তর কিভাবে লিখতে হবে সেটা বলতেছি। যে এতটুকু তোমরা স্ক্রিনশট দাও, এখানে থেকে এতটুকু। ওকে, তাই এখন এই প্রতিবেদন পাঠ করে আমরা কি বুঝলাম এটা আমাদের লিখতে হবে। এখানে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। পহেলা বৈশাখ উদযাপন বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মুঘল সম্রাট আকবরের শাসনামলে 1556 সালে বাংলা সন প্রবর্তনের মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয়। এই নতুন সনটি ফার্সি সন নামে পরিচিতি ছিল, যা পরে বঙ্গাব্দ হিসেবে পরিচিতি পায়। ফসলি সনের মূল উদ্দেশ্য ছিল ফসল উৎপাদনের সময়ের সাথে সামঞ্জস্য রেখে খাজনা আদায় করা। ইংরেজ আমলে ইংরেজরা তাদের নববর্ষ ঘটা করে উদযাপন করত, যা দেখে বাঙালিরাও নিজেদের নববর্ষ উদযাপন শুরু করে। পাকিস্তান আমলে বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেওয়া হলেও বাঙালিরা তাদের সংস্কৃতি ধরে রাখে। ছায়ানটের প্রতিষ্ঠার মাধ্যমে নববর্ষ উদযাপনে রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীতের প্রচলন শুরু হয়। ঠিক আছে? এটা এখন আমাদের কি করতে হবে, সাক্ষাৎকারের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেলাম তার উপর ভিত্তি করে 2টা প্রতিবেদন লিখতে হবে, 2টা বিষয়। দেখো, একটা বিষয়। 1 নম্বর হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের কি প্রভাব রয়েছে। 2 নম্বর হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এর উপরে ভিত্তি করে আমাদের 2টা প্রতিবেদন লিখতে হবে। দেখো, 1 নম্বর প্রতিবেদন, সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। প্রতিবেদন 1 নম্বর, ঠিক আছে? এই যে ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব, যেটা তারিখ হচ্ছে 3 তারিখ বরাবর। প্রধান শিক্ষক চাচুরিকুলের মাধ্যমিক বিদ্যালয়, এখানে তোমার বিদ্যালয়ের নাম দিয়ে দিবা, কালিয়া নড়াইল। বিষয় হচ্ছে ওই যে বিষয়টা, প্রথম যে বিষয়টা ছিল ওইটাই, ঠিক আছে? এটা বিষয় হচ্ছে কি, পহেলা বৈশাখ উদযাপন ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন। তারপর আমরা এইভাবে লিখবো, জনাব, আপনার আদেশ ক্রমে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি। বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের
মাধ্যমে বাংলার নববর্ষ পালন করে আসছে। পহেলা বৈশাখ বাংলার নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ। পুরাতন বছরের সমস্ত দুঃখ বিষাদ ধুয়ে মুছে নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন উদ্ভাবনার আহ্বান। চিরায়ত ঐতিহ্যে গ্রামগঞ্জ শহর বন্দর মেতে ওঠে আনন্দে। পহেলা, এটা হবে পহেলা, দেখো পহেলা, ঠিক আছে, সব জায়গায় পহেলা হবে। পহেলা বৈশাখ সামাজিক সংস্কৃতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব পালন করা হয় বা উদযাপন করা হয়। পহেলা, এটা কিন্তু পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের একটা গুরুত্বপূর্ণ উপায়। এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গান বাজনা, নাচ গান ইত্যাদির মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি। তো এরপরে লাস্টে প্রতিবেদনের নাম দিতে হবে, এখানে তারিখ দিতে হবে এবং সময়কাল কখন প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে। 2 নম্বর প্রতিবেদন, এটা কিন্তু 1 নম্বরটা করলাম। 2 নম্বর যে বিষয়টা ছিল পহেলা বৈশাখ উদযাপনে বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। তারিখ, তারপরে বরাবর প্রধান শিক্ষক চাচুরকুলা মাধ্যমিক বিদ্যালয়, এখানে তোমার বিদ্যালয়ের নাম দিবা। জনাব পহেলা বৈশাখ উদযাপনে বাঙালি সংস্কৃতি, প্রযুক্তি ও সমাজের সম্পর্কিত প্রতিবেদন পেশ করছি। পহেলা, এটা কিন্তু পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন। পহেলা বৈশাখ শুধু একটা উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। পহেলা বৈশাখ বছরের প্রথম দিন। এই দিনটি নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয়। নতুন বছরের শুরুতে নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা নেওয়া হয়। পহেলা, এটা কিন্তু পহেলা বৈশাখ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে কি করে বরণ করে নেয়। এই দিনটি আমরা গত বছরের ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই। পহেলা বৈশাখ সামাজিক সংস্কৃতির বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে ওই বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন হয়। প্রতিবেদকের নাম দিবা, এখানে প্রতিবেদকের কি বলতো তারিখ বা ঠিকানা দিয়ে দিবে। তারপরে এরকম আমাদের একটা সতীর্থ মূল্যায়ন ছক পূরণ করতে হবে। সতীর্থ মূল্যায়ন হচ্ছে এখানে সহপাঠীর নাম, তারপরে ইউনিক আইডি এখানে বা রোল নাম্বার দিয়ে দিবা। এখানে দেখো কতগুলো প্রশ্ন করা হয়েছে। জোড়াই কাজে আমার মতামত, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা, করলে হ্যাঁ, না করলে না, ঠিক আছে। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে কিনা, হ্যাঁ। তারপরে আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে কিনা, হ্যাঁ করেছে। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে কিনা, হ্যাঁ তৈরি করেছে। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা, হ্যাঁ নিয়েছে, ঠিক আছে। এটা তো বললাম আর কি করলাম। আমার সহপাঠী নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নিয়েছে কিনা, হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে কিনা, হ্যাঁ করেছে। আমার সহপাঠী সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে প্রশ্নপত্রে প্রদত্ত দুটি বিষয়ে মতামত দিয়েছে কিনা, হ্যাঁ দিয়েছে, আর না দিলে না, ঠিক আছে। এরকম এভাবে আমরা এটা পূরণ করব। তারপরে লাস্টে যে আমাদের কাজ 3, চেতনায় দেশ ও মানুষ। আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখ উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। পাকিস্তান আমলে বাঙালিরা তাদের সংস্কৃতি ধরে রেখেছে, এই উদযাপনকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণ করেছে। এই চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকার মানুষের জন্য একটা নিঃস্বার্থ কাজ করার পরিকল্পনা করতে হবে। আমরা দলে বসে এই কাজের পরিকল্পনা করব। তাহলে দেখো এই পরিকল্পনা, এখান থেকে উত্তরটা, ঠিক আছে। তো কর্ম পরিকল্পনার নাম দিব একটা, সেটা হচ্ছে সবাই মিলে সবুজ করি। এরকম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার পরিবেশ রক্ষা এবং সবুজায়ন নিশ্চিত করা। এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এলাকার সবুজায়ন বৃদ্ধি করা। তারপরে কার্যক্রমের বিবরণ, এটা আমাদের বিবরণ দিতে হবে। কি বিবরণ দেবো? আমরা দল গঠন করে এলাকার স্কুল, মসজিদ, মন্দির এবং খেলার মাঠে গাছ লাগানোর কার্যক্রম চালাবো। এছাড়া এলাকার প্রতিটি পরিবারকে একটি করে গাছ উপহার দেব এবং তাদেরকে গাছ লাগানোর এবং পরিচর্যার উপকারিতা সম্পর্কে জানাবো। কার্যক্রমের ধাপ, প্রস্তুতি ধাপ আছে, দলের কাজ ভাগাভাগি, ঠিক আছে। প্রস্তুতি মানে প্রাথমিক প্রস্তুতির মধ্যে রয়েছে এলাকার মানচিত্র তৈরি এবং উপযুক্ত স্থান নির্ধারণ, বৃক্ষরোপণের জন্য প্রয়োজনীয় গাছের চারা সংগ্রহ, কর্মসূচির
প্রচারণার জন্য পোস্টার বা লিফলেট তৈরি, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং অনুমতি গ্রহণ। তারপরে কাজ, দলের কাজ ভাগাভাগি। পরিকল্পনা হচ্ছে কাজের পরিকল্পনা এবং প্রস্তুতি নিশ্চিত করবে। দল সংগ্রহ হচ্ছে কাজের চারা সংগ্রহ এবং বিতরণ করবে। সংগ্রহ দল যারা, প্রচার দল কি করবে, এলাকার মানুষকে এই কর্মসূচি সম্পর্কে জানাবে এবং অংশগ্রহণে উৎসাহিত করবে। বাস্তবায়ন দল হচ্ছে গাছ লাগানোর কাজ করবে এবং স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দেবে। 3 নম্বর ধাপ হচ্ছে বৃক্ষরোপণের কার্যক্রম। নির্ধারিত স্থানে গাছের চারা রোপণ, তারপর প্রতিটি পরিবারে একটি করে গাছ বিতরণ এবং রোপণের সঠিক পদ্ধতি বুঝিয়ে দেওয়া। তারপরে পরিবারের গাছের পরিচর্যার জন্য স্থানীয় মানুষদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়া, এটা হচ্ছে কাজ। তারপরে 5 নম্বর হচ্ছে পরবর্তী কার্যক্রম। পরবর্তী কার্যক্রমের ভিতরে গাছের পরিচর্যা করতে হবে নিয়মিত। তারপর এলাকার স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে বিশেষ সেমিনার আয়োজন করতে হবে। স্থানীয় মানুষের নিয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা পাঠ করতে হবে বা আয়োজন করতে হবে। তারপর সময়ের বিবরণ। প্রথম সপ্তাহ পরিকল্পনা এবং প্রাথমিক প্রস্তুতি, দ্বিতীয় সপ্তাহে চারা সংগ্রহ এবং প্রচারণা কার্যক্রম, তৃতীয় সপ্তাহ হচ্ছে বৃক্ষরোপণ কার্যক্রম ও প্রশিক্ষণ। পরবর্তী মাস হচ্ছে নিয়মিত তদারকি এবং সচেতনতা কার্যক্রম। ওকে, এটা হচ্ছে আমাদের এই কাজটা গেল। তারপরে উপরে উপকৃত মানুষের সংখ্যা, মানে আমরা যে কাজটা করলাম তাতে কতগুলো লোক উপকৃত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমাদের এলাকায় প্রায় 200 পরিবার উপকৃত হয়েছে। এছাড়া এলাকার স্কুল, তারপর দেখো মসজিদ, মন্দির এবং খেলার মাঠে পরিবেশ উন্নত হবে। সহায়তা, এই কর্মচারী বাস্তবায়নের জন্য আমরা স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ এবং পরিবেশ বিষয়ক সংগঠনের সহায়তা নেব। প্রতি মাসে আমাদের দল কি করবে, বৃক্ষরোপণের মাধ্যমে এটা মূল্যায়ন অবস্থা তদারকি করবে এবং একটি প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনের অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রমে পরিকল্পনা করব। উপসংহার হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার মানুষের উন্নতি সাধন করব এবং স্থানীয় মানুষকে পরিবেশ সচেতন করতে পারবো। সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা সুন্দর এবং সবুজ হবে। আমাদের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে একতা এবং সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। এই কর্ম পরিকল্পনা অনুসরণ করে আমরা আমাদের এলাকাকে সবুজ এবং বাসযোগ্য করে তুলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন। আরো নমুনা প্রশ্ন পড়তে হলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও এবং সেখানে এই ভিডিওতে এখানে পেয়ে যাবো আরো নমুনা প্রশ্ন। আর আমাদের দ্বিতীয় যে ইউটিউব চ্যানেলটা রয়েছে মূল্যায়ন একাডেমি, তোমরা সবাই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা লিংকে যে ক্লাসটা দেখে নিও এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।